বায়োলজিক্যাল সায়েন্সের বংশগতি এবং বিভেদের ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপারের সমূহ কোশ্চেনগুলো আলোচনা করছি। ফার্স্ট এসসিএলপে আছে প্লিওট্রফি বলতে কি বোঝো, লিঙ্কার ডিএনএ কাকে বলে। একটি জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে সেক্ষেত্রে বলা হয় প্লিওট্রফি। যে বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রণ করবে সেগুলো ফেনোটাইপিক্যালি আলাদা আলাদা টাইপের হবে। প্লিওট্রফির উদাহরণ সিকেল সেল অ্যানিমিয়া, অর্থাৎ আমাদের হিমোগ্লোবিন তৈরির জন্য একটা জিন আছে HbA জিন, ওই জিনটা যদি HbS অর Hb বিটা-S হয় তখন সেক্ষেত্রে সিকেল সেল অ্যানিমিয়া হবে। আর সিকেল সেল অ্যানিমিয়ায় বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা লক্ষ্য করা যায়। লোহিত রক্তকণিকা কাস্তে আকৃতি ধারণ করে, অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যাবে, শ্বাসকষ্ট হবে ইত্যাদি। নেক্সট কোশ্চেন, লিঙ্কার ডিএনএ কি? সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে নিউক্লিওজোমের দুটি কোর পার্টিকেল যে ডিএনএ দ্বারা যুক্ত থাকে তাকে লিঙ্কার ডিএনএ, অথবা ক্রোমাটিন তত্ত্বের অন্তর্গত দুটি সংশ্লিষ্ট নিউক্লিওজোম যে ক্ষুদ্র ডিএনএ খণ্ড দ্বারা যুক্ত থাকে তাকে লিঙ্কার ডিএনএ বলে। তারপরে কোশ্চেনটা দেখতে পাবে বংশগতির ক্রোমোজোম তত্ত্বটি বর্ণনা করো। বিখ্যাত বিজ্ঞানী সাটন ও বোভেরি ক্রোমোজোম থিওরি সম্পর্কে ধারণা দিয়েছিলেন। বিজ্ঞানী মর্গ্যান 1909 খ্রিস্টাব্দে ড্রসোফিলা মিলানোগাস্টারের একটি সাদা চোখ বৈশিষ্ট্যযুক্ত মাছি পান। এই সাদা চোখের বৈশিষ্ট্যটি এক্স ক্রোমোজোমে অবস্থিত। এই সাদা চোখ জিনের বংশগতির পরীক্ষার মাধ্যমে মর্গ্যান দেখান জিনের বংশানুসরণ ক্রোমোজোমের বংশানুসরণের সঙ্গে যুক্ত। এই অটোজোমীয় জিনের বংশগত গোলযোগ লক্ষণ সহ, সেক্ষেত্রে একটা থ্যালাসিমিয়া আর একটা PKU ফিনাইল কিটোনুরিয়া। থ্যালাসিমিয়ার জন্য 11 নম্বর ক্রোমোজোম আর 16 নম্বর ক্রোমোজোমের উপর অবস্থিত প্রচ্ছন্ন জিন, সেক্ষেত্রে আলফা থ্যালাসিমিয়া আবার বিটা থ্যালাসিমিয়া হতে পারে। এখন 1 নম্বর, গ্লোবিউলিন প্রোটিন ত্রুটিযুক্ত হয়, ফলে রক্তাল্পতা দেখা যায়। এছাড়া জন্ডিস হতে পারে, হেপাটোস্পেনোমেগালি, হাড়ের গঠনের পরিবর্তন এবং দেহের বিভিন্ন অংশে লৌহ সঞ্চিত হয়। PKU রোগটি এটি অটোজোমীয় প্রচ্ছন্ন জিনের মিউটেশনের কারণে ঘটে। এক্ষেত্রে 12 নম্বর ক্রোমোজোমে অবস্থিত ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ উৎসেচক সৃষ্টিকারী জিনের মিউটেশন হয়, ফলে ফিনাইল অ্যালানিন থেকে টাইরোসিন উৎপন্ন হতে পারে না, তখন এই PKU রোগটি সৃষ্টি হয়। কিটোনুরিয়ার উপসর্গে মেলানিন রঞ্জক উৎপাদন ব্যাহত হয়, ত্বক চুল বর্ণহীন হয় এবং মস্তিষ্কের কার্যকারিতা কিছুটা নষ্ট হয় এবং মানসিক ভারসাম্য বিঘ্নিত হয়। SC 28 পেজে দেখতে পাবে ক্রিস ক্রস উত্তরাধিকার, যখন পিতার বৈশিষ্ট্য কন্যার মাধ্যমে নাতিতে এবং মাতার বৈশিষ্ট্য পুত্রের মধ্য দিয়ে নাতনিতে প্রকাশ পায় তখন ক্রিস ক্রস উত্তরাধিকার। এক্ষেত্রে হিমোফিলিয়া ও বর্ণান্ধতা এর উদাহরণ, বা হিমোফিলিয়া বর্ণান্ধতা রোগটি এইভাবেই সাধারণত ছড়ায়। এই দুটো রোগটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত। আবার দেখো কোশ্চেনটা রিপিট হয়েছে, এই কোশ্চেনটা ফিনাইল কিটোনুরিয়া রোগের কারণ ও লক্ষণ, যেটা একটু আগে আমি আলোচনা করে দিয়েছি। ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের পার্থক্য জানতে চেয়েছে। সেক্ষেত্রে ইউক্রোমাটিন ক্রসিং ওভারে অংশগ্রহণ করবে, কিন্তু হেটারোক্রোমাটিন ক্রসিং ওভারে অংশগ্রহণ করবে না। ইউক্রোমাটিনে কার্যকারী জিন থাকে, হেটারোক্রোমাটিনে কার্যকারী জিন নেই। আর ইউক্রোমাটিন ইন্টারফেস দশায় হালকাভাবে এবং বিভাজন দশায় গাঢ়ভাবে রঞ্জিত হয়, আর হেটারোক্রোমাটিন ইন্টারফেস দশায় গাঢ়ভাবে এবং বিভাজন দশায় হালকাভাবে রঞ্জিত হয়। এবং একটা জিনিস মনে রাখবে, ক্রোমোজোমের প্রায় 80% অংশ গঠন করে ইউক্রোমাটিন, আর হেটারোক্রোমাটিন 20% অংশ গঠন করে। জাম্পিং জিন বা ট্রান্সপোজন
এক্ষেত্রে ডিএনএর যে অংশ বা জিন সমগ্র জিনোমে বা এক ক্রোমোজোম থেকে ভিন্ন ক্রোমোজোমে স্থান বদলাতে সক্ষম, তখন তাকে বলে জাম্পিং জিন। নেক্সট কোশ্চেন, লিঙ্কেজে কাপলিং বা সিস এবং রিপালশন বা টার্নস দশার কথা জানতে চেয়েছে। সেক্ষেত্রে আমরা যদি দেখি হেটারোজাইগাস জীবে দুটি সমসংস্থ ক্রোমোজোমের একটিতে সব পকর জিন অবস্থান করছে আর অপরটিতে সব প্রচ্ছন্ন জিন অবস্থান করছে, তখন সেক্ষেত্রে কাপলিং বা সিস। প্রকৃতপক্ষে জিনের এইরূপ সজ্জাবিন্যাসকে সিস সজ্জাবিন্যাস বলে। রিপালশন দশায় হেটারোজাইগাস জীবে অবস্থিত উভয় সমসংস্থ ক্রোমোজোমেই লিঙ্ক জিনগুলি একটি প্রকট ও প্রচ্ছন্ন অ্যালিল একই সঙ্গে উপস্থিত থাকে, তখন তাকে বলা হচ্ছে রিপালশন। আর জিনের সজ্জাবিন্যাসকে ট্রান্স সজ্জাবিন্যাস বলা হয়। এক্ষেত্রে বড় এ ছোট বি বড় বি, এটা তোমরা দেখলে বুঝতে পেরে যাবে রিপালশনটা। তারপরে দেখো আছে কোশ্চেন, ডিএনএ প্যাকেজিং বলতে কি বোঝো? তার অথবা আছে সহপ্রকটতা কাকে বলে উদাহরণ। ডিএনএ প্যাকেজিং, বৃহৎ দৈর্ঘ্যের ডিএনএ একটা কোষের নিউক্লিয়াসে স্বল্প পরিসরে অবস্থান করে, সেক্ষেত্রে তাকে ডিএনএ প্যাকেজিং বলা যেতে পারে। তোমরা এই উত্তরটাও লিখবে। সহপ্রকটতায় হেটারোজাইগাস জীবে দুটি বিপরীতধর্মী জিন বা অ্যালিল একই সঙ্গে তাদের বৈশিষ্ট্য প্রকাশ ঘটায়, সেক্ষেত্রে সহপ্রকটতা কথাটা ব্যবহার করা হবে। বা কোডোমিন্যান্ট, এক্ষেত্রে মানুষের এবি ব্লাড গ্রুপ ক্ষেত্রে আমরা লিখতে পাবো আইএ আইবি, এটা একটু এডিট করবে। আর মানুষের এমএন ব্লাড গ্রুপ, যে এমএন ব্লাড গ্রুপের ক্ষেত্রে এলএন একই সঙ্গে থাকছে। লাল বর্ণের অক্স আর সাদা বর্ণের কাউর মধ্যে যদি ক্রস ঘটাও, তাহলে তোমরা দেখতে পাবে ফার্স্ট অপত্যজনুতে এই যে প্রোডাক্টটা তৈরি হয়েছে, এটা হচ্ছে রোন বা তামাটে বর্ণের। এক্ষেত্রে লাল বা সাদা হওয়া উচিত ছিল, কিন্তু কোনোটাই হয়নি। হিমোফিলিয়া রোগাগ্রস্ত কোনো পিতার স্বাভাবিক কন্যার সাথে কোনো স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের মধ্যে হিমোফিলিয়া রোগের সম্ভাবনা কেমন হবে তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাচ্ছি, মন দিয়ে শোনো। এখানটায় কোশ্চেনটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। হিমোফিলিয়া রোগাগ্রস্ত পিতা, তার স্বাভাবিক কন্যা বলতে বাহক কন্যাকে আমরা বলছি। সেক্ষেত্রে হিমোফিলিয়া রোগের বাহক XH+XH, আর স্বাভাবিক পুরুষের জেনোটাইপ কি হবে, যেখানে XH+Y, মানে H+কে স্বাভাবিক জিন আর Hটাকে হিমোফিলিক জিন ধরছি। সেক্ষেত্রে চেকার বোর্ডে তুমি ভালো করে দেখো, এক্ষেত্রে প্রথম স্বাভাবিক কন্যা, স্বাভাবিক পুত্র, আর বাহক কন্যা হিমোফিলিক পুত্র। অর্থাৎ এখানটায় পুত্র সন্তানের অর্ধেক স্বাভাবিক অর্ধেক আক্রান্ত, আর সকল কন্যা সন্তান স্বাভাবিক হবে, কিন্তু অর্ধেক স্বাভাবিক অর্ধেক হিমোফিলিয়ার বাহক। 55 পেজে তোমরা দেখবে ফার্স্ট 2 কোশ্চেন আছে, লিঙ্কেজ কি? ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলি জনিত্রী জনু থেকে অপত্য জনুতে একই সঙ্গে সঞ্চারিত হওয়ার প্রবণতা দেখায়। এই জিনগুলোকে বলে লিঙ্কড জিন। এদের ভৌত সংযোগ বা ফিজিক্যাল অ্যাসোসিয়েশনকে বলা হচ্ছে লিঙ্কেজ। বিখ্যাত বিজ্ঞানী TH মর্গ্যান লিঙ্কেজ সম্পর্কে ধারণা দিয়েছিলেন। এক্ষেত্রে মনে রাখবে, একটা সম্পূর্ণ লিঙ্কেজ, একটা অসম্পূর্ণ লিঙ্কেজ। সম্পূর্ণ লিঙ্কেজ দেখা যায় পুরুষ ড্রসোফিলা, আর অসম্পূর্ণ লিঙ্কে অন্যান্য ক্ষেত্রে। তবে নেক্সট কোশ্চেন, সম্পূর্ণ লিঙ্কেজ অসম্পূর্ণ লিঙ্কেজে পার্থক্য। দেখো, সম্পূর্ণ লিঙ্কেজে জিনগুলিকে লিঙ্কড জিন বলা যাবে, কিন্তু অসম্পূর্ণ লিঙ্কেজে লিঙ্কড জিন বলা যাবে না। আর সম্পূর্ণ লিঙ্কেজে আমরা যদি দেখি ক্রসিং ওভার ঘটে না, অসম্পূর্ণ লিঙ্কেজে ক্রসিং ওভার ঘটে। আর অন্যান্যগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিবে, তাহলে পুরো আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। নেক্সট কোশ্চেন, মানুষের লিঙ্গ নির্ধারণে জিনের ভূমিকা।
প্রকৃতপক্ষে মানুষের লিঙ্গ নির্ধারণে আমরা ওয়াই ক্রোমোজোমে যে এসআরওয়াই জিন থাকে সেই সম্পর্কেই আমাদের ভালো করে আলোচনা করতে হবে। এক্ষেত্রে দেখো, ওয়াই ক্রোমোজোম যদি থাকে, বলা হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডে 6ষ্ঠ সপ্তাহ পর্যন্ত বাইপোটেনশিয়াল গোনাডের ডেভেলপমেন্ট ঘটে। এরপরে যদি দেখা যায় এসআরওয়াই জিন আছে, তাহলে সেক্ষেত্রে ডিএসএস জিনকে নিষ্ক্রিয় করে দিবে এবং সেক্ষেত্রে মেল পাথওয়ে জিনটি সক্রিয় হবে এবং শুক্রাশয় তৈরি। অপরদিকে যদি ওয়াই ক্রোমোজোম না থাকে, তাহলে এসআরওয়াই জিন থাকছে না, তখন ডিএসএস সক্রিয় হবে এবং ডিএসএস সক্রিয় হলে ফিমেল পাথওয়ে জিনটি অ্যাক্টিভ হবে, তখন তৈরি হবে ওভারি, অর্থাৎ ফিমেল, অপত্যটা হবে। 66 পেজে দেখো বার বডি কি। তোমরা দেখতে পাবে স্তন্যপায়ী প্রাণীদের, বিশেষ করে ফিমেলের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকে। ওই দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে কোষের নিউক্লিয়াসের পরিধি বরাবর যে অতি ঘনীভূত হেটারোক্রোমাটিন নির্মিত নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোম দেখতে পাওয়া যায়, তাকে বার বডি বলে। আমরা দেখতে পাবো বার বডি শুধু ফিমেলের দেখা যায় তা নয়, সেক্ষেত্রে যারা ক্লাইলফেল্টার সিন্ড্রোম আক্রান্ত, অর্থাৎ 44+XX(XY), তার ক্ষেত্রেও তোমরা বার বডি দেখতে পাবে। আবার কার ক্ষেত্রে দেখতে পাবে 44+XX(XY), এর ক্ষেত্রেও বার বডি দেখতে পাবে। কিন্তু টার্নার সিন্ড্রোম যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে বার বডি দেখতে পাওয়া যাবে না। নেক্সট কোশ্চেন দেখো, টার্নার সিন্ড্রোমে ক্যারিওটাইপ উল্লেখ করো। সেক্ষেত্রে 44A+X0। 77 পেজে আবার কোশ্চেনটা রিপিট হয়েছে, লিঙ্কেজ কি। সেক্ষেত্রে তোমরা SC55 পেজে উত্তরটা দেওয়া আছে, তবু বলে দিচ্ছি। ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলি জনিত্রী জনু থেকে অপত্য জনুতে একই সঙ্গে সঞ্চারিত হওয়ার প্রবণতা দেখায়। এই জিনগুলিকে বলা হয় লিঙ্কড জিন। এদের ভৌত সংযোগ বা ফিজিক্যাল অ্যাসোসিয়েশনকে বলা হচ্ছে লিঙ্কেজ। তার সঙ্গে একটা কোশ্চেন আছে, লিঙ্গ সম্পর্কিত বংশগতি বলতে কি বোঝো, অর্থাৎ সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বলতে কি বোঝো। সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলি জনিত্রী জনু থেকে অপত্য জনুতে বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়ার প্রবণতা দেখায়, তাকে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বলে। সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সের উদাহরণ হিসাবে হিমোফিলিয়া ও বর্ণান্ধতাকে বলা যেতে পারে। দেখো 92 পেজে তোমাদের একটা কোশ্চেন আছে, মাল্টিপুল জিন বা বহু জিন উত্তরাধিকারকে পরিমাণগত উত্তরাধিকার বলা হয় কেন, উদাহরণ সহ ব্যাখ্যা করো। সেক্ষেত্রে প্রথমে তোমাকে পলিজেনিক উত্তরাধিকার বলতে কী বোঝো জানতে হবে। যখন অনেকগুলো জিন একত্রে কাজ করে একটি জিনের পরিমাণগত তীব্রতা বাড়ায়, তখন তাকে পলিজেনিক উত্তরাধিকার এবং বংশ পরম্পরায় সঞ্চারিত করবে, তাকে পলিজেনিক উত্তরাধিকার ও মাল্টিজেনিক উত্তরাধিকার বলা হচ্ছে। এক্ষেত্রে তোমরা এর উদাহরণ দিবে, যেমন মানুষের উচ্চতা, ওজন, বর্ণ বা গমের কার্নেলের বর্ণ। এই উদাহরণটা চেকার বোর্ডের মাধ্যমে দেখানোর পরে তোমাকে একটা লাইন যোগ করতে হবে, দিলে এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। সেই লাইনটা কি বলছি শোনো মন দিয়ে। যেহেতু অংশগ্রহণকারী জিনের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৈশিষ্ট্যের তারতম্য ঘটে, তাই এই প্রকার বংশানুসরণকে সংখ্যাগত বা পরিমাণগত বংশানুসরণ বলে। অর্থাৎ যদি জিনের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কার্যকারিতা বাড়বে, কমিয়ে দেওয়া হলে কার্যকারিতা কমে যাবে। এই প্রশ্নের অথবা থাকতে পারে পলিজেনিক উত্তরাধিকার উদাহরণ সহ ব্যাখ্যা করো, তাহলে একই উত্তর হবে। জিন ও ক্রোমোজোমের সমান্তরাল আচরণে তোমরা এইটা লিখতে পারো। এক্ষেত্রে প্রতিটি কোষে প্রতিটি জিন দুটি করে থাকে কম করে, আর ক্রোমোজোমও দুটি করে থাকবে। তত্ত্বের প্রবক্তা কে? বিখ্যাত বিজ্ঞানী সাটন ও বোভেরি। 104 পেজে জিন মিউটেশন কি? যে মিউটেশনে জিনের সংখ্যা বা সজ্জাবিন্যাসের পরিবর্তনের ফলে সৃষ্ট বহিঃপ্রকাশের পরিবর্তন ঘটে বা জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ করে, তাকেই বলা হয় জিন মিউটেশন। তারপরে কোশ্চেন, সহপ্রকটতার উদাহরণ দাও। সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে AB শ্রেণীর রক্তের গ্রুপ, সেক্ষেত্রে
সহপ্রকটতা, বা এমএন ব্লাড গ্রুপ এটাও কিন্তু সহপ্রকটতা, যেটা এলএম এলএন তার মধ্যে লক্ষ্য করা যাবে। বা লাল বর্ণের অক্স সাদা বর্ণের কাউজ যদি ক্রস ঘটায় রোন বা তামাটে বর্ণের গরু উৎপন্ন হবে, সেটাও সহপ্রকটতা। এরপরে মাল্টিপল অ্যালিল কি, উদাহরণ সহ বোঝাও। সমসংস্থ ক্রোমোজোমের দ্বয়ের নির্দিষ্ট লোকাসে একটি জিনের দুইয়ের অধিক সংখ্যক অ্যালিল অবস্থান করে এবং বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটায়, সেক্ষেত্রে তাকে মাল্টিপল অ্যালিল বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, লিঙ্কেজ ও ক্রসিং ওভারের মধ্যে পার্থক্য চেয়েছে। সেক্ষেত্রে তোমরা মনে রাখবে, জিনগুলির মধ্যে দূরত্ব কম থাকলে লিঙ্কেজ ঘটে, আর জিনগুলির মধ্যে দূরত্ব বেশি থাকলে ক্রসিং ওভার ঘটবে। এবং লিঙ্কেজে প্রজাতির বিশুদ্ধতা বজায় রাখে, নতুন প্রজাতি সৃষ্টিতে বাধা দেয়, তবে সেক্ষেত্রে সম্পূর্ণ লিঙ্কেজ এই কাজটা করে। আর ক্রসিং ওভার প্রজাতির বিশুদ্ধতা বজায় রাখে না এবং নতুন প্রজাতি সৃষ্টিতে সাহায্য করে বা মুখ্য ভূমিকা পালন করে। তারপরে একটা কোশ্চেন দেখো, বার বডি কি? এই উত্তরটা তুমি পেয়ে যাবে SC 66 পেজে, আগে অলরেডি বলে দিয়েছি। 122 পাতায় দেখবে বার বডি কি, তারও উত্তর 66 পেজে আছে। নেক্সট কোশ্চেন তোমরা 133 পাতায় দেখতে পাবে অ্যাটাভিজম কি? পূর্বপুরুষের বৈশিষ্ট্য কোনো জীবের মধ্যে হঠাৎ করে প্রকাশ পেলে তাকে অ্যাটাভিজম, যেমন মানুষের দেহে লেজের আবির্ভাব। এবার কোশ্চেনটা তোমরা দেখো ভালো করে, মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতির ব্যাখ্যা। এক্ষেত্রে দেখো, রানী মৌমাছি হচ্ছে ডিপ্লয়েড 32, আর পুরুষ মৌমাছি হচ্ছে N = 16। এ মাইটোসিস পদ্ধতিতে গ্যামেট তৈরি করবে, মাইটোসিস পদ্ধতিতে গ্যামেট তৈরি করবে। আর এখানে মিওসিস পদ্ধতিতে N = 16 হবে, N = 16 হবে, আর এটা থাকছে 16। এবার একটা জিনিস দেখো, এর মধ্যে সরাসরি যে তৈরি হবে পার্থিনোজেনেসিস পদ্ধতি, সে হচ্ছে পুরুষ মৌমাছি বা ড্রোন। অপরটি দেখো, এখান থেকে যেটা তৈরি হচ্ছে সেটা যদি এর সঙ্গে যোগ হয়, সেক্ষেত্রে ডিপ্লয়েড হচ্ছে, অর্থাৎ 32। এর মধ্যে যারা সারা জীবন রাজকীয় জেলি খাবে তারা হবে রানী, আর যারা রাজকীয় জেলি খাবে সঙ্গে বি ওয়াক্স বা মৌমোম খাবে তারা হবে ওয়ার্কিং বা শ্রমিক, তারা হবে 2n32, আর রানীও হবে 2n = 32। এক্ষেত্রে তোমরা এই লেখাটা লিখবে, অথবা এইখানটায় যে ছকটা একটু আগে দেখালাম, দেখো এইখানটা সেটা লেখা আছে, এইটাও তোমরা লিখতে পারো। এবার দেখো 143 পেজে তোমরা দেখতে পাবে পলিজেনিক উত্তরাধিকার কি, একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। সেক্ষেত্রে মনে রাখবে, যখন অনেকগুলো জিন একত্রে কাজ করে একটি জিনের পরিমাণগত তীব্রতা বাড়ায়, তখন তাকে বলা হয় পলিজেনিক উত্তরাধিকার বা বহু জিনের উত্তরাধিকার। এর উদাহরণ দেখো, মানুষের উচ্চতা, ওজন, বর্ণ প্রভৃতি পলিজেনিক উত্তরাধিকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা দেখানো হয়েছে, মন দিয়ে লক্ষ্য করবে তোমরা, এইটা তোমরা লিখতে পারো। তবে সাঁতরা পাবলিকেশনের বইতে, বড় বইতে একটু এখানে গন্ডগোল করা আছে, এইটাকে গমের কার্নেলের বর্ণ হিসাবে দেখিয়েছে, আর অন্যান্য বইতে এটা মানুষের ত্বকের বর্ণ উদাহরণ দেখিয়েছে। এবার এর সঙ্গে চেকার বোর্ডটা যোগ করে দিলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমরা খেয়াল করবে, এর আগে একটা কোশ্চেন ছিল, পলিজেনিক উত্তরাধিকারকে কেন সংখ্যাগত বা পরিমাণগত বংশানুসরণ বলে। এক্ষেত্রে উদাহরণসহ বলেছিল, এই উদাহরণটা লেখা কমপ্লিট করবে, দিয়ে তোমরা এই লাইনটা যোগ করে দিতে পারো। আগে যে লাইন দুটো বলেছিলাম, SC 153 পেজে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের পার্থক্য জানতে চেয়েছে, যেটা আগে আমরা আলোচনা করে দিয়েছি SC 28 পেজে।
তার সঙ্গে জানতে চেয়েছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটা তুমি দেখো বা তোমরা ভালো করে লক্ষ্য রাখবে যে পিতা হেটারোগ্যামেটিক আর মাতা হোমোগ্যামেটিক। সেক্ষেত্রে পিতা থেকে দু ধরনের গ্যামেট উৎপন্ন হচ্ছে। ওয়াই ক্রোমোজোমযুক্ত গ্যামেটটি সাধারণত মাতার ওভাম বা ডিম্বাণুর সঙ্গে যুক্ত হলে পুত্র সন্তান হবে, আর বাবার এক্স ক্রোমোজোমযুক্ত গ্যামেটটি মাতার ডিম্বাণুর সঙ্গে যুক্ত হলে সেক্ষেত্রে কন্যা সন্তান হবে। এক্ষেত্রে লিঙ্গ নির্ধারণটি দেখানো হয়েছে। তারপর ওয়াই ক্রোমোজোমের ভূমিকাটাও সঙ্গে দেখিয়ে দেওয়া হয়েছে। তোমরা চাইলে এখান থেকে লিখতেও পারো এই পাঠটা। 166 পেজে তোমরা দেখবে বংশানুক্রমের ক্রোমোজোমীয় তত্ত্বের মতবাদের সপক্ষে যুক্তি দাও, অথবা বংশগতির ক্রোমোজোমীয় তত্ত্বের প্রমাণ জানতে চেয়েছে। সেক্ষেত্রে ড্রসোফিলার মাছির তোমরা এই প্রমাণটা দিতে পারো। যেহেতু বুঝাতে বেশি সময় লাগবে তাই তোমাদের বলে দিচ্ছি, এইটা তোমরা দিতে পারো। তারপর সিদ্ধান্তটাও সঙ্গে দেখিয়ে দিয়েছি। এবার তারপরে কোশ্চেনটা দেখো, কসিং ওভারের তাৎপর্য জানতে চেয়েছে। কসিং ওভারের তাৎপর্য বা গুরুত্ব তোমরা ভালো করে এইটা থেকে লিখতে পারো বা অন্য কোথাও থেকে। দেখো এসসি 192 পেজে সহপ্রকটতা অসম্পূর্ণ প্রকটতার পার্থক্য চেয়েছে, এইটা তোমরা লিখতে পারো, এটাতে বোঝানোর সেরকম কোনো কিছু নেই। তারপরে তোমরা চলে আসো একবারে সরাসরি এসসি 201 পেজে, যেখানে থ্যালাসিমিয়া কি, কয় প্রকার ও কি কি। তারপরে কোশ্চেনটা দেখো, জিন ও ক্রোমোজোমের দুটি সমান্তরাল আচরণ। দেখো থ্যালাসিমিয়া একটি অটোজোমীয় বংশগত রোগ। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো থ্যালাসিমিয়া দুই প্রকারই হয়, আলফা থ্যালাসিমিয়া, বিটা থ্যালাসিমিয়া, আবার হয় মেজর থ্যালাসিমিয়া, মাইনর থ্যালাসিমিয়া, এরকমভাবে তোমরা ভাগ করবে। তারপর জিন ও ক্রোমোজোমের সমান্তরাল আচরণ। বিখ্যাত বিজ্ঞানী সাটন ও বোবেরির মত অনুসারে জিন ও ক্রোমোজোমের সমান্তরাল আচরণ। সেক্ষেত্রে ডিপ্লয়েড কোষে জিন ও ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। যেহেতু জনন কোষে হ্যাপ্লয়েড, তাই জনন কোষে জিন ও ক্রোমোজোম একসেট করে থাকে। আবার মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম পরস্পর থেকে সমসংস্থ ক্রোমোজোম পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়। সেরকম গ্যামেটের মধ্যেও জিনেরও পৃথকীকরণ লক্ষ্য করা যায়। এরকম তোমরা ভালো করে লিখতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, এসসি 215 পেজে আছে পাখির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। পাখির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি জেড পদ্ধতি। সেক্ষেত্রে পাখির স্ত্রী পাখিরা হয় জেড, আর পুরুষ পাখিরা হয় জেড। এক্ষেত্রে এখান থেকে জেড ক্রোমোজোম আসবে আর এটা থেকে জেড আসবে। এবার জেড, অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে পুরুষ পাখি তৈরিতে স্ত্রী পাখি দেয়। সেক্ষেত্রে আমরা এইটা তোমরা করতে পারো, অথবা এইটা দেখবে ছায়ার বইতে খুব সুন্দর করে লেখা আছে, সেখান থেকেও তোমরা করতে পারো। এসসি 224 পেজে সহপ্রকটতা ও অসম্পূর্ণ প্রকটতার দুটি সাদৃশ্য লেখো। এক্ষেত্রে ফার্স্ট সাদৃশ্য হচ্ছে দুটির ক্ষেত্রে ফেনোটাইপিক ও জেনোটাইপিক অনুপাত 1:2:1। 2 নম্বর, এটি গেগর জোয়ান মেন্ডেলের প্রকটতা ও প্রচ্ছন্নতার সূত্রটির ব্যতিক্রমিক ঘটনা। তারপরে চেয়েছে মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, যেটা অলরেডি বলে দেওয়া হয়েছে। তারপরে দেখো এসসি 230 পেজে জানতে চেয়েছে পাখির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, যেটা আমরা 215 পেজে বলে দিয়েছি। এবার নেক্সট কোশ্চেন দেখো, টেস্ট ক্রস কাকে বলে, উদাহরণ দাও। টেস্ট ক্রস কাকে বলে, সেক্ষেত্রে মনে রাখবে কোনো জীবের জেনোটাইপ জানতে হলে তার মধ্যে যে বৈশিষ্ট্য প্রকাশ পায়নি ওই বৈশিষ্ট্যের জীবের সঙ্গে যদি ক্রস ঘটায় সেক্ষেত্রে টেস্ট ক্রস বলা যেতে পারে। অথবা প্রথম অপত্যজনিত উৎপন্ন জীবের সঙ্গে জনিত্রীজনু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জীবের যদি ক্রস ঘটায় সেক্ষেত্রে টেস্ট ক্রস। এখানে একটা টেস্ট ক্রস দেখানো হয়েছে, তোমরা ভালো করে দেখো যে শঙ্কর লম্বা উদ্ভিদের সঙ্গে খর্ব উদ্ভিদের ক্রস ঘটানো হয়েছে। সেখানটায় 1:1 অনুপাতে অপত্য
তৈরি হয়েছে। এক্ষেত্রে তোমরা যদি দ্বিসংকর জনন করতে তাহলে 4টা 1 আসতো। অর্থাৎ এখানে সহজে মনে রাখবে গ্যামেটের সংখ্যা যত হবে তটা, অর্থাৎ এ এ বি বি সি সি ডি ডি, এখান থেকে আমরা গ্যামেট পাবো 16টি, অর্থাৎ সেক্ষেত্রে 16টি 1 হবে। আবার দেখো কোশ্চেন আছে, লিঙ্গ সংযোজিত বংশগতি বলতে কি বোঝো? লিঙ্কেজ কি? এটা অলরেডি আলোচনা করা হয়েছে। তারপরে কোশ্চেন দেখো, তোমরা দেখতে পাচ্ছ টার্নার সিন্ড্রোম এর কারণ ও বৈশিষ্ট্য লেখো। সহপ্রকটতা বলতে কি বোঝো? টার্নার সিন্ড্রোমের প্রকৃত কারণ হলো মনোজমি। সেক্ষেত্রে 2n-1 অর্থাৎ গ্যামেট গঠনের সময় আমরা দেখতে পাচ্ছি একটা এক্স ক্রোমোজোমের ঘাটতি হয়ে যাচ্ছে, সে মাতা অথবা পিতাতে, তাহলে হতে পারে। আর একটা নন ডিসজাংশনের কারণেও এটা সৃষ্টি হতে পারে। এর বৈশিষ্ট্য কি? এর আকৃতি স্ত্রীদের মতো কিন্তু ছোট। এক্ষেত্রে স্তনগ্রন্থির বৃদ্ধি হবে না, স্তনগ্রন্থি দূরে অবস্থান করবে। এক্ষেত্রে নিপিল বা টিট ক্ষয়িষ্ণু প্রকৃতির হবে। এদের ক্ষেত্রে এবং ডিম্বাণু উৎপাদন থাকবে না বললেই চলে। তার সঙ্গে বন্ধ্যাত্ব দেখা যাবে এবং বার বডি অনুপস্থিত। আর সহপ্রকটতা তো আগেই বলে দেওয়া হয়েছে। তারপরে আবার দেখো SC 235 পেজে আবার মৌমাছি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি জানতে চেয়েছে, যেটা 166 পেজে আলোচনা করে দেওয়া হয়েছে। তারপরে আবার দেখো একটা কোশ্চেন বলেছে, বংশগতি ক্রোমোজোমীয় তথ্যের বর্ণনা করো, অসম্পূর্ণ প্রকটতা সহপ্রকটতা পার্থক্য, লিঙ্গ সংযোজিত বংশগতির বৈশিষ্ট্য আলোচনা করো, টার্নার সিন্ড্রোমের কারণ ও উপসর্গ জানতে চেয়েছে, যেগুলো অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি। আবার দেখো SC 245 পেজে বার বডি কাকে বলে সেটা জানতে চেয়েছে। তারপর ক্রসিং ওভার কি, তার তাৎপর্য জানতে চেয়েছে, যেটা আমরা আলোচনা করে দিয়েছি। আবার লক্ষ্য করো 251 পেজে বার বডি কাকে বলে বলা হয়েছে। আবার তারপরে আছে পলিজেনিক উত্তরাধিকার কি, যেটা আগেই বলে দেওয়া হয়েছে। তারপর বংশগতিতে ক্রোমোজোমীয় তত্ত্বের ব্যাখ্যা করো, এটাও SC 12 পেজে আলোচনা করা হয়েছে। তারপর ডাউন সিন্ড্রোম ও ক্লাইলফেল্টার সিন্ড্রোমের ক্যারিওটাইপ ও উপসর্গ। দেখো ডাউন সিন্ড্রোমের ক্যারিওটাইপ আমি লিখতে পারি 45 প্লাস XY অথবা 45 যুক্ত XX, এটাও লিখতে পারি, অথবা 47 কমা দিয়ে 21 প্লাসও আমরা লিখতে পারি, অথবা এইখানটায় যেরকম লেখা আছে সেরকমও তোমরা করতে পারো। এক্ষেত্রে মনে রাখবে ডাউন সিন্ড্রোমের ক্ষেত্রে উপসর্গগুলি হচ্ছে, এদের খর্ব আকৃতি দেহ হবে, মাথা ছোট হবে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট মুখ খোলা থাকবে, জিভ বাইরের দিকে বেরিয়ে থাকবে, এবং এদের এপিক্যান্থাল ভাঁজ দেখা যাবে। আর ক্লাইলফেল্টার সিন্ড্রোমের ক্ষেত্রে তোমরা দেখতে 44 A প্লাস এক্স এক্স ওয়াই অথবা 44 A প্লাস এক্স 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 ওয়াই, এটাও কিন্তু ক্লাইলফেল্টার সিন্ড্রোম হতে পারে। সেক্ষেত্রে এদের ক্ষেত্রে স্তনগ্রন্থির উপস্থিতি লক্ষ্য করা যাবে, টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমবে এবং গৌণ যৌন লক্ষণ প্রকাশ পাবে না, স্পার্ম উৎপাদন সঠিক হবে না, এবং এদের ক্ষেত্রে স্তনগ্রন্থির ডেভেলপ পাবে, এবং এরা ক্রিমিনাল ট্র্যাডিশনেরও কিছুটা হয়ে থাকে। দেখো SC 252 পেজে হিমোফিলিয়ার ক্ষেত্রে একজন বাহক মাতা ও হিমোফিলিক পিতার সন্তানদের প্রকৃতি কীরূপ হবে সম্ভাব্য চেকার বোর্ডের মাধ্যমে তা জানতে চেয়েছে। সেক্ষেত্রে এইটা তুমি ভালো করে দেখো, বা তোমরা ভালো করে দেখো যে হিমোফিলিক পুরুষ তাহলে XHY, আর হিমোফিলিয়ার তোমার বাহক মাতা যদি দেখি তাহলে XHXH। এক্ষেত্রে আমরা বড় এইচটাকে স্বাভাবিক আর ছোটো এইচটাকে হিমোফিলিক, সেক্ষেত্রে কেউ ছোট এইচ প্লাস দিয়ে পকট বা স্বাভাবিকও ধরতে পারো। সেক্ষেত্রে চেকার বোর্ডে যখন বসানো হলো, দেখো ভালো করে যে চেকার বোর্ডে যখন আমরা বসালাম, এক্ষেত্রে XH এসছে চেকার বোর্ডে বসানোর পর তোমরা ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে হিমোফিলিক বাহক কন্যা, এটা হচ্ছে হিমোফিলিক কন্যা, আর স্বাভাবিক পুত্র আর হিমোফিলিক পুত্র, অর্থাৎ
সুতরাং সন্তান সন্ততিদের মধ্যে 50% কন্যা সন্তান স্বাভাবিক ব্র্যাকেটে বাহক এবং 50% পুত্র সন্তান স্বাভাবিক, কিন্তু 50% কন্যা সন্তান ও 50% পুত্র সন্তান আক্রান্ত বা হিমোফিলিক হয়েছে। এবার দেখো SC 258 পেজে প্লিওট্রফি জানতে চেয়েছে। সঙ্গে প্লিওট্রফি কি, একটি জিন যদি একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে তাকে বলা হয়েছে প্লিওট্রফি। এটা আগেও আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নিবে। এক্ষেত্রে সিকেল সেল অ্যানিমিয়া হতে পারে, আবার ফিনাইল কিটোনুরিয়াও হতে পারে, যে কোনো একটা উদাহরণ লিখলে হবে। তারপরে দেখো মানুষের লিঙ্গ নির্ধারণে SRY জিনের ভূমিকা জানতে চেয়েছে, অথবা এই কোশ্চেনটা থাকতে পারে মানুষের লিঙ্গ নির্ধারণে Y ক্রোমোজোমের ভূমিকা লেখো। যেটা আগেই বলে দেওয়া হয়েছে, যদি Y ক্রোমোজোম থাকে তাহলে SRY থাকবে, তাহলে TDF থাকবে, তখন তৈরি হবে শুক্রাশয়। আর যদি SRY না থাকে, TDF থাকবে না, ফিমেল পাথওয়ে জিন অ্যাক্টিভ হবে, তখন তৈরি হবে ওভারি। তখন এটাও তোমরা কিন্তু লিখতে পারো। বংশগতি এবং বিভেদ এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এর উপর এবিটি এর যত কোশ্চেন আছে সব আলোচনা করে দিলাম।